নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। দিল্লি থেকে বাংলায় সভা করলেন অমিত শাহ, সৌজন্যে প্রযুক্তি। রায়গঞ্জের সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ভাষায় বাংলার বিজেপি কর্মীদের সাহস প্রদান করলেন অমিত শাহ। অমিত শাহ কি বলেছেন তা এডিট পেজের অধিকাংশ দর্শকই শুনেছেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব অমিত শাহের কোন কথার কি মানে আমি যেমন বুঝেছি আর কি। বিজেপি সভাপতি কিন্তু তার বক্তৃতার মধ্যে একটা ব্যাপারে কোনো ধোঁয়াশা রাখেননি। সোজা সাপটা ভাষায় বুঝিয়ে দিয়েছেন 2021-এর নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী এবং বুঝিয়ে দিয়েছেন নির্বাচনী প্রচারে কোন কোন ইস্যুগুলি তাদের কর্মকর্তারা তুলে ধরবেন। এতদিনের চেনা জানা ইস্যুগুলোর সঙ্গে আমপান আর করোনা যে বিজেপির প্রচারে আলাদা গুরুত্ব পাবে সেটা বলাই বাহুল্য। বক্তব্যের শুরুতেই বাংলার মহাপুরুষদের তালিকায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন অমিত শাহ। তারপর নাগরিকত্ব সংশোধনী আইনের সেই বিরোধিতাকে জুড়ে দিয়েছেন মতুয়াদের প্রতি অবিচারের সঙ্গে। বিজেপি যে নমশূদ্র ভোট ব্যাংকে টার্গেট করবে তা কিন্তু এই বক্তব্যেই স্পষ্ট। এই আইনের বিরোধিতা করছে তৃণমূল সরকার। তিন তালাককে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট, আর তিন তালাক নিষিদ্ধ করে আইন এনেছে বিজেপি সরকার। অমিত শাহ তার সাফল্য হিসেবে উল্লেখ করলেন। কেন করলেন? মুসলিম মহিলাদের ঘুরিয়ে বার্তা দিয়ে অমিত শাহ কি মমতা তার মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইলেন? তিন তালাক কি বাংলার হিন্দু ভোটারদেরও কিছু বার্তা দিল না? তৃণমূল ঘোষিতভাবেই তিন তালাকের বিরোধিতা করেছিল। উরি, পুলওয়ামা, বালাকোটের পলিটিক্যাল ডিভিডেন্ড বাংলাতেও রয়েছে। অমিত শাহ পাকিস্তানের ঘরে গিয়ে বদলা নেওয়ার যে সাফল্য তা দাবি করেছেন। অনুচ্ছেদ 370 রদ, 35-এর ধারার অবলুপ্তির সঙ্গে জুড়ে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঘিরে কিছু বাঙালির আবেগকে। অযোধ্যা যে জমি মামলা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, অমিত শাহের দাবি মোদী সরকার সুনির্দিষ্ট অবস্থান নিতেই মামলার কিন্তু নিষ্পত্তি হয়েছে। রাম মন্দির গঠনের কর্তৃত্ব তিনি দাবি করেছেন এবং বাংলার প্রচারে রাম মন্দিরের ছোঁয়া থাকলে কিন্তু একদমই অবাক হবেন না আপনারা। আমপান ও করোনা এই ত্রাণে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য বিজেপি যে প্রচার করবে তা অমিত শাহর বক্তব্যে পুরোপুরি স্পষ্ট। পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করার সুযোগও কিন্তু হাতছাড়া করেননি বিজেপির প্রাক্তন সভাপতি। প্রবীণ রাজনৈতিক পর্যবেক্ষকরা তারা বলছেন যে বিজেপির এই প্রাক্তন সভাপতির যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে যে কনফিডেন্সের ছোঁয়া আজকে দেখা গেল তা কিন্তু আগে ছিল না। তবে পরিযায়ী শ্রমিক ইস্যুতে পাল্টা আক্রমণে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। অমিত শাহকে জবাব দিয়েছেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। आप हमें कह रही है ममता जी की भाजपा वाले संभाल ले, तो मैं आपको कहना चाहता हूं कि बंगाल की जनता आपकी इच्छा बहुत जल्द पूरा करने वाली है। ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। हमने उसको श्रमिक ट्रेन नाम दिया। ममता दीदी ने कोरोना एक्सप्रेस कहा। ममता दीदी, ये कोरोना एक्सप्रेस आपने जो कहा है, बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। ये मजदूर भूलेगा नहीं। Which state announced free rations for 6 months? Which chief minister announced a 10 lakh insurance for frontline workers? What are you doing to create jobs? What are you doing when India's unemployment rate is 23.5%? And my state, Bengal, had a low of 17.4%. যে 1000 কোটি দিয়েছেন ওরা আমফানের এই বিশাল সাইক্লোনে, 1000 কোটি, আর দিচ্ছেন না কত? 53,000 কোটি দিচ্ছেন না। কিছু না, 15,000 কোটি নিয়ে আসুন। যখন কলকাতায় বক্তব্য রাখতে এসছেন
2014 সাল থেকে জাতীয় রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ও সবচেয়ে আলোচিত নাম অমিত শাহ। বিজেপি সভাপতি ছিলেন, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক রাজ্যে বিজেপির নির্বাচনী সাফল্যের উপকার, মোদিকে দুবার জিতিয়ে আনার অন্যতম কারিগর, আর সংসদে ফ্লোর ম্যানেজমেন্ট করে একের পর এক বিল পাশ করিয়েছেন। কিন্তু অমিত শাহ এখনো কিন্তু মোদির ছায়ায় থাকে আরেকজন মোদি অনুরাগী। আজ প্রায় 1 ঘন্টার ভাষণে একবারের জন্যেও ভুল করেও আমি করেছি এই ধরনের কথা কিন্তু তার মুখ ফসকেও বেরোয়নি। সব কৃতিত্ব দিয়েছেন নরেন্দ্র মোদীকে। আর শুধু তাই নয়, অমিত শাহের মতে লাল বাহাদুর শাস্ত্রীর পর মোদি এমন প্রধানমন্ত্রী যার আহ্বানে গোটা দেশ সাড়া দেয়। রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে অমিত শাহের বক্তব্য নেহাত ভুলও নয়। আর বিজেপি রেজিমেন্টেড পার্টি, মোদিকে আর মোদির জনপ্রিয়তাকে তারা সুকৌশলে ব্যবহার করে। এমনকি কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করতেও মোদিকে সামনে দাঁড় করিয়ে দেয় বিজেপি। তিনি বিতর্কিত, তিনি নিন্দিত, জনপ্রিয়, আবার কুখ্যাত। তার ভক্ত রয়েছে, তার শত্রু রয়েছে। তবে মোদি যে সাহসী তা নিয়ে শত্রু মিত্রের দ্বিমত নেই। কঠিন পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া সাহসী বারবার বাঁচিয়েছে তাকে, তার সরকারকে। এবার পরিস্থিতি সত্যি কঠিন। লকডাউনে অর্থনীতির টালমাটাল, বেকারির লাগাম ছাড়া, পরিযায়ী শ্রমিকদের হাহাকার বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। করোনা মোকাবিলায় কেন্দ্র দিশাহীন, উঠছে এমন অভিযোগ। ভারতের বৃদ্ধির হার নেতিবাচক হতে পারে বলেও আশঙ্কা। ভারতের রেটিং 1 ধাপ নামিয়ে দিয়েছে সমীক্ষা সংস্থা মুডিজ। আবার সেন্সেক্স ফের সুস্বাস্থ্য ফিরে পাচ্ছে, কারণ 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দফতরও বলছে মেঘদূত এবার পাংচুয়াল, যার অর্থ চাষের জন্য জলের অভাব হবে না। বর্ষার ঠিক আগে হিসেব কষেই লকডাউন তুলছে মোদী সরকার। সরকার চায় কৃষি নির্ভর অর্থনীতির যেন কোনো ক্ষতি না হয়। সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠকে কৃষিতে সহায়তা বাড়ানো হয়েছে। ভালো ফলনের অর্থ কৃষকের হাতে বেশি টাকা। কৃষকের ক্রয় ক্ষমতা বাড়লে পণ্য বিকোবে বেশি। চাহিদা ও যোগানের গুলিয়ে যাওয়া হিসেবটা একেবারে নিচের স্তর থেকে ঠিক করার সুযোগ রয়েছে। अनलॉक फेज 1 में इकोनॉमी का बहुत बड़ा हिस्सा खुल चुका है। यस वी विल डेफिनेटली गेट अवर ग्रोथ बैक। অর্থনীতিবিদরা আশঙ্কার যে কথাগুলি শুনিয়েছেন সেগুলি সবই অক্ষরে অক্ষরে সত্যি। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতে মেঘের আড়ালে যে সম্ভাবনার আলো ঝিলিক মারছে তা বোধহয় টিম মোদি দেখতে পেয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যেই পরিকল্পনা করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে শিল্পমহলের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রত্যয়ী আহ্বান, ট্রাস্ট মি। प्रधानमंत्री के तौर पर मैं आपको भरोसा दे रहा हूं कि मैं आपके साथ खड़ा हूं। ट्रस्ट मी, गेटिंग ग्रोथ बैक इतना मुश्किल भी नहीं है। 2রা জুন বণিক সভার সঙ্গে ভিডিও কনফারেন্স। সচরাচর এই ধরনের সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যোগ দেন, কিন্তু এবার সামনে এলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীকে আড়াল করলেন আর বণিক সভার সামনে নিজেকে দাঁড় করালেন। 7 বছর আগে তাঁকে গুজরাট মডেলের রূপকার হিসেবে চিনত শিল্পমহল। মোদি যেন সেই পরিচয় ফিরে যেতে চাইলেন। লকডাউন চ্যালেঞ্জ ছুঁড়েছে, মোদি লুফলেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজ ভার্চুয়াল র্যালির একেবারে শেষ দিকে বাংলাবাসীর জন্য একটা বিশেষ আবেদন রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশীয় পণ্যের প্রচার করুন। প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার আহ্বানে সারা দিন। রুগ্ন অর্থনীতিকে সুস্থ করতে এই আত্মনির্ভরতা নিয়েই সিরিয়াসলি ভাবছে বিজেপি সরকার। পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রথম আত্মনির্ভরতার কথা বলেছিলেন। পঞ্চায়েত ও জেলা স্তরের স্বনির্ভরতার বার্তার সেদিন বিপরীত ব্যাখ্যা হয়েছিল।
অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা করেছিলেন মোদী বোধহয় পঞ্চায়েতে অনুদান বন্ধের কথা বলছেন, কিন্তু বণিক সভার ভিডিও কনফারেন্সে একই বার্তা একটাই দিক নির্দেশ করছে, আত্মনির্ভরতা নিয়ে কেন্দ্র সত্যি সিরিয়াসলি ভেবেছে। देश में ऐसे प्रोडक्ट्स बने जो मेड इन इंडिया हो, मेड फॉर द वर्ल्ड हो। করোনার আগে অসুস্থ ছিল ভারতীয় অর্থনীতি, কিন্তু করোনা গোটা বিশ্বকেই মুমূর্ষু করে দিয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন ভারত শূন্য থেকে শুরু করার একটা প্ল্যাটফর্ম পেয়েছে। মোদি চান আমদানি যথাসম্ভব কমিয়ে রফতানিতে জোর দিক ভারত। সাফল্যের 5 দফা সূত্র বেঁধে দিয়েছেন তিনি। इंटेंट, इंक्लूजन, इन्वेस्टमेंट, इंफ्रास्ट्रक्चर और इनोवेशन। মোদি যেটা বলেননি, বলা সম্ভবও নয়, সেটাই আত্মনির্ভরতার প্রথম শর্ত। দেশীয় বাজার চাঙ্গা করতে দেশবাসীকে দেশীয় পণ্য কিনতে হবে। উদার অর্থনীতির যোগে আইন করে বা চড়া শুল্ক বসিয়ে বিদেশি পণ্যের পথ রোধ করা যায় না, তাতে রক্ষণশীলতার অভিযোগ উঠতে পারে। মোদি সেই ঝুঁকি নিতে চাননি। তার বক্তব্য থেকে যাতে ভুল বার্তা না যায়, তাই জোরের সঙ্গে আন্তর্জাতিকতার কথা বলেছেন। हम और ज्यादा स्ट्रांग होकर दुनिया को एम्ब्रेस करेंगे। आत्मनिर्भर भारत वर्ल्ड इकोनॉमी के साथ पूरी तरह इंटीग्रेटेड भी होगा और सपोर्टिव भी। দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ শুরু করেছিলেন, সেভাবে সাড়া মেলেনি। কিন্তু এবার আটঘাট বেঁধে ঝাঁপাতে চায় সরকার। তবে উৎপাদিত পণ্যের চাহিদা তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে অসুখে করোনার আগে ভুগছিল দেশ, ক্রেতার সেই অনীহা আরও চেপে বসবে। বামপন্থী অর্থনীতিবিদরা বলছেন গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানো ছাড়া উপায়ন্তর নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দুটি দেশ, ভারত ও পাকিস্তান, একটি আজ ঋণের ভারে ধুঁকছে, অন্যটি সুপার পাওয়ার। তফাৎটা কোথায়? তফাৎ হলো পাকিস্তান গত 7.5 দশক ধরে শুধুই ভারতের ক্ষতি করার ফন্দি ফিকির খুঁজেছে, ভাড়ার খালি করে অস্ত্র কিনেছে। ভারত অস্ত্র কিনেছে, কিন্তু জোর বেশি দেওয়া হয়েছে উন্নয়নে। 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, শিল্পায়ন থেকে সবুজ বিপ্লব সবই হয়েছে। তারপর উদার অর্থনীতির পথে পা বাড়িয়েছে দেশ। গান্ধী থেকে বাজপেয়ী আত্মনির্ভর অর্থনীতি হয়ে ওঠার পথে ভারতের জয়যাত্রা। আ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমি। স্বরাজ আমাদের জন্মগত অধিকার। বাল গঙ্গাধর তিলকের আহ্বানে জাতি হিসেবে স্বাধীনতার যুদ্ধে নেমেছিল ভারত, কিন্তু আত্মনির্ভরতার মন্ত্রবোধ হয় প্রথম মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন। ব্রিটিশ নয়, জাতির জনকের নিশানায় ছিল ব্রিটিশের ব্যবসা। পরিকল্পিতভাবে একের পর এক পদক্ষেপ করেছেন দেশীয় শিল্পকে চাঙ্গা করতে। সেই জমানাতেই মহাত্মা গান্ধীর অরন্ধন ছিল সেই যুগে অলিখিত শিল্প ধর্মঘট। লবণ সত্যাগ্রহের মাধ্যমে নুন উৎপাদনের অধিকার দাবি করেন। খাদি শিল্পকে চাঙ্গা করতে বিদেশি বস্ত্র বর্জনের দাবি করেন। যদিও যে গ্রাম স্বরাজের স্বপ্ন গান্ধী ভেবেছিলেন, নেহেরু সেই পথে হাঁটেননি। কিন্তু আত্মনির্ভরতার কথা ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ভেবেছিলেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের কর্মসূচি নেওয়া হয়। প্রশান্তচন্দ্র মহলানবিশের উন্নয়ন মডেল গ্রহণ করেন জওহরলাল। কয়লার উৎপাদন বাড়ে, নদীবাঁধ, জল ও তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়। দুর্গাপুর, ভিলাই, রৌরকেল্লায় 5টি ইস্পাতের কারখানা স্থাপন হয়। শক্তি ও সেচ, সামাজিক প্রকল্প, যোগাযোগ ও পরিবহনে বরাদ্দ বাড়ে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে চীনের সঙ্গে সীমান্ত যুদ্ধে হারে ভারত। ভগ্ন হৃদয়ে প্রয়াত হন নেহেরু। তারপর লাল বাহাদুর শাস্ত্রীর আমলে আক্রমণ করে পাকিস্তান। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজন অনুভব করে ভারত। লাল বাহাদুর বলেন, জয় জওয়ান, জয় কিষান। ভারতকে কৃষিতে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখেছিলেন লাল বাহাদুর। কেন্দ্রীয় যোজনা, মূল্য নিয়ন্ত্রণ নীতি খতিয়ে দেখেন শাস্ত্রী। টাকার অবমূল্যায়ন করে রফতানি বাড়ানোর চেষ্টা করেন লাল বাহাদুর। অর্থমন্ত্রী টি কৃষ্ণমাচারী বাধা দিলে তাকে অপসারণও করেন শাস্ত্রী। লাল বাহাদুরের মৃত্যুর পর ইন্দিরা গান্ধী তাঁর কর্মসূচিগুলিকেই এগিয়ে নিয়ে যান। 1966 সালে টাকার 57% অবমূল্যায়ন করান ইন্দিরা গান্ধী। সবুজ বিপ্লব ও ব্যাংক জাতীয়করণের কর্মসূচিও ইন্দিরার হাতেই। রাজন্য ভাতা বিলোপে রাজকোষের উপর অনাবশ্যক খরচ কমে। সবুজ বিপ্লব 1967 সালের খরা মোকাবিলায় সাহায্য করে। ইন্দিরার আমলে সিমেন্ট উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে ভারত। ইমার্জেন্সি ফলস্বরূপ নির্বাচনী যুদ্ধে হেরে যান ইন্দিরা। জনতা পার্টি প্রথম অকংগ্রেসি সরকার গঠন করে। যদিও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিয়ে আসে কালো দিন।
জনতা পার্টির আমলে শূন্যের নিচে নেমে যায় দেশের বৃদ্ধির হার। 1980-তে ক্ষমতায় ফিরে আর্থিক সংস্কারের পথে হাঁটেন ইন্দিরা। শিল্পে উৎসাহ দিতে কয়েকটি আইনের ফাঁস আলগা করে সরকার। ইন্দিরা শাসনের শেষ কয়েক বছরেই বেসরকারি শিল্প মাথা তোলে। তবে ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার পিভি নরসিংহ রায়ের আমলে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে উদার অর্থনীতির ঘোড়া ছোটাতে শুরু করেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং। ভারতের অর্থনৈতিক চরিত্রই আমূল বদলে যায়। এরপর বাজপেয়ী আমলে স্বর্ণ চতুর্ভুজ পরিকল্পনা শিল্প পরিকাঠামোকে মজবুত করে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।